সানসেট একাডেমির পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমাদের আরো একটি ক্লাস, যে সিরিজটা চলছে আমাদের চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিস অ্যানসিয়েন্ট হিস্ট্রির উপর, তার আজকে আমাদের হচ্ছে ক্লাস নম্বর 7। আর আজকে যে টপিক, সেই টপিকটা হচ্ছে আমাদের মৌর্য সাম্রাজ্য বা মৌর্য যুগ। সেই যুগের বিভিন্ন প্রশ্ন নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করব। প্রায় 32 মতো প্রশ্ন আছে। তো সঠিকভাবে জেনুইন ভাবে অ্যান্সার করবে এবং কত হচ্ছে সেটা কিন্তু আমাদের কমেন্টে জানিও, ঠিক আছে? চলো প্রথম প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করি। নন্দ বংশের পর মগধে কোন রাজবংশ রাজত্ব করেছিল? মৌর্য, শুঙ্গ, কুষাণ নাকি গুপ্ত? নন্দ বংশের পর যদি বলি তাহলে সেটা হচ্ছে কিন্তু মৌর্য বংশ। কত থেকে 324 থেকে তারা করেছিল হচ্ছে 185 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা, আরো একটা প্রশ্ন যদি এখানে বলে দিই, মগধে প্রথম কে করেছিল? মগধে প্রথম করেছিল কিন্তু হচ্ছে আমাদের হর্যঙ্ক বংশ। তারপরে করেছিল হচ্ছে কিন্তু শিশুনাগ শিশুনাগ তারপরে করেছিল হচ্ছে নন্দ, আর নন্দর পর হচ্ছে আমাদের মৌর্য চলে আসলো, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন চলে যাই। নিম্নলিখিত কোন উৎস থেকে জানা যায় যে মৌর্যরা শূদ্র ছিলেন? জাতক, পূর্বা, পুরাণ নাকি ইউরোপীয় ধ্রুপদী লেখকদের রচনা? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু আমাদের পুরাণ। পুরাণ থেকে আমরা জানতে পারি যে মৌর্যরা ছিল হচ্ছে শূদ্র, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন চলে যায় 3 নম্বর প্রশ্ন। আজকে অনেক প্রশ্ন আছে যেগুলো সিম্পল প্রশ্ন, সেখানে কিন্তু কোনো ডিটেলস নেই, ঠিক আছে? জাস্ট আমরা সিম্পল ভাবে আলোচনা করবো, করে বেরিয়ে যাবো, ঠিক আছে? ভারত থেকে গ্রিকদের নির্বাসিত করেন নির্বাসিত করেন ভারত থেকে গ্রিকদেরকে নির্বাসিত করেন? চন্দ্রগুপ্ত মৌর্য, অশোক, বিক্রমাদিত্য নাকি সমুদ্রগুপ্ত? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য 305 খ্রিস্টপূর্বাব্দে গ্রিক রাজা সেলুকাসকে যুদ্ধে পরাস্ত করে কিন্তু তাদেরকে নির্বাসিত করে থাকেন, ঠিক আছে? তো চলো পরবর্তী প্রশ্ন চলে যাই, 4 নম্বর প্রশ্ন। অর্থশাস্ত্রের রচয়িতাকে? কৌটিল্য, বিশপ দত্ত, কলহন নাকি মেগাস্থিনিস? অর্থশাস্ত্রের রচয়িতা যদি বলা হয় তাহলে হয়ে যাচ্ছে কিন্তু কৌটিল্য। আর এই অর্থশাস্ত্র যদি কি নিয়ে লেখা যদি আমরা বলি তাহলে হচ্ছে কিন্তু রাজনীতি, ঠিক আছে? রাজনীতির উপরে রচয়িতা হচ্ছে এই অর্থশাস্ত্র, ঠিক আছে? কৌটিল্য যদি আরো একটি বইয়ের নাম বলি সেটা হচ্ছে কিন্তু গার্ভী সংহিতা, ঠিক আছে? বিশাখা দত্তের কথা যদি বলি তাহলে তার হচ্ছে কিন্তু মুদ্রা রাক্ষস। কলহনের হচ্ছে, সরি, এত খারাপ লেখা হয়ে যাচ্ছে আজকে, আরো রাজ তরঙ্গিনী এমনিতেই খারাপ লেখা, তার উপর আজকে অতিরিক্ত খারাপ হয়ে যাচ্ছে, তার জন্য আমি ভীষণভাবে ক্ষমা প্রার্থী। মেগাস্থিনিসের হচ্ছে ইন্ডিকা, ঠিক আছে? এইগুলো হচ্ছে মোটামুটি নাম, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্ন যদি আমরা চলে যাই, 5 নম্বর প্রশ্ন। নিম্নলিখিত কোন ঐতিহাসিক ব্যক্তি বিষ্ণুগুপ্ত নামে পরিচিত ছিল? কালিদাস, চাণক্য, কলহন নাকি পতঞ্জলি? সঠিক উত্তর হিসেবে কিন্তু চাণক্য। বিষ্ণুগুপ্ত যে চাণক্য নামে পরিচিত, যে আমাদের কাছে কৌটিল্য নামে পরিচিত। এই কৌটিল্য নাম চাণক্য, আর তারই আসল নাম হচ্ছে বিষ্ণুগুপ্ত, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন। কোন ঘটনাটি অশোকের শাসনতান্ত্রিক নীতিতে গভীর পরিবর্তন এনেছিল? তৃতীয় বৌদ্ধ সম্মেলন, বৌদ্ধ ধর্ম দীক্ষা, কলিঙ্গ যুদ্ধ নাকি শ্রীলঙ্কায় ধর্ম মহাপাত্র প্রেরণ? সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু কলিঙ্গ যুদ্ধ। কলিঙ্গ যুদ্ধ কত সালে হয়েছিল? 261 খ্রিস্টপূর্বাব্দে, ঠিক আছে? এই 261 খ্রিস্টপূর্বাব্দের যেটা 8 বছর পর তার সিংহাসন আরোহণের, ঠিক আছে, তার 8 বছর পর যে কলিঙ্গ যুদ্ধ হয়, সেই কলিঙ্গ যুদ্ধের ফলে কিন্তু তার মানসিকতা, তার রাজনীতিতে প্রচুর চেঞ্জ আসে, ঠিক আছে? তারপর থেকে কিন্তু তিনি শাসনতান্ত্রিক থেকে ধর্মতান্ত্রিকের দিকে কিন্তু ঝুঁকে যায়, ঠিক আছে? আচ্ছা, পরবর্তী প্রশ্ন চলে যায় 7 নম্বর। কে দেবনাম প্রিয় নামে পরিচিত ছিল? সমুদ্রগুপ্ত, অশোক, হর্ষবর্ধন নাকি চন্দ্রগুপ্ত মৌর্য? এখানে সঠিক উত্তর হিসেবে দেবনাম প্রিয়। দেবনাম প্রিয় নামে অশোক পরিচিত ছিল। তাছাড়াও যে নামে তিনি পরিচিত ছিল, না মানে দেবনাম প্রিয় ছাড়া, সেটা হচ্ছে কিন্তু প্রিয়দর্শী, ঠিক আছে? এই নামেও কিন্তু অশোক পরিচিত ছিল, ঠিক আছে? আচ্ছা, সমুদ্রগুপ্ত, হর্ষবর্ধন আছে, এগুলো পরবর্তীতে আমরা আলোচনা করব। চন্দ্রগুপ্ত মৌর্যের ব্যাপারটা আমরা বলে দিই। চন্দ্রগুপ্ত মৌর্য হচ্ছে যে নামে পরিচিত ছিল সেটা হচ্ছে মহারাজা ধীরাজ, ঠিক আছে? এটা হচ্ছে এর টাইটেল চন্দ্রগুপ্ত মৌর্য, ঠিক আছে? মানে পরিচিত ছিল আর কি। তো পরবর্তী প্রশ্ন 8 নম্বর। নিম্নলিখিত কোন সম্রাটকে শিলালিপির জনক বলা হয়? কনিষ্ক, সমুদ্রগুপ্ত, অশোক নাকি চন্দ্রগুপ্ত মৌর্য? এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অশোক। অশোককে কিন্তু বলা হয়ে থাকে ভারতীয় শিলালিপির জনক, ঠিক আছে? 9 নম্বর প্রশ্ন চলে যাই আমরা। মৌর্য যুগের শিক্ষার বিখ্যাত কেন্দ্র কোনটি ছিল?
মৌর্য যুগে শিক্ষার বিখ্যাত কেন্দ্র কোনটি ছিল? তক্ষশিলা, নালন্দা, বলভি নাকি উজ্জয়িনী? এখানে সঠিক উত্তরটি হিসেবে তক্ষশিলা। কিন্তু যেটির সঙ্গে কনফিউশন লাগে সেটি হচ্ছে নালন্দা। নালন্দা তক্ষশিলার মধ্যে কনফিউশন লাগলে একবার বলে দিই, নালন্দা আমাদের কে মানে যে তৈরি করে, কে তৈরি করে হচ্ছে কিন্তু কুমারগুপ্ত, তাই তো? কুমারগুপ্ত, তার মানে আমাদের নালন্দা আমাদের ভারতীয় ইতিহাসের যে শিক্ষার ক্ষেত্রে সে কিন্তু আসবে হচ্ছে গুপ্ত সাম্রাজ্যের পর, ঠিক আছে? গুপ্ত সাম্রাজ্য অনেক আগে হচ্ছে মৌর্য যুগ, সেই মৌর্য যুগের ক্ষেত্রে চলে আসবে কিন্তু হচ্ছে তক্ষশিলা, ঠিক আছে? আচ্ছা, 10 নম্বর প্রশ্ন, অশোকের গুরু কে ছিল? বৃহদত্ত, ব্রহ্মগুপ্ত, বিষ্ণুগুপ্ত নাকি উপগুপ্ত? আচ্ছা, ব্রহ্ম বৃহদত্ত কে ছিল? বৃহদত্ত ছিল হচ্ছে মৌর্যদের লাস্ট রাজা, হচ্ছে মৌর্য যুগের লাস্ট রাজা হচ্ছে আমাদের বৃহদত্ত, ঠিক আছে? আর বিষ্ণুগুপ্ত কে ছিল? একটু আগে বললাম, বিষ্ণুগুপ্ত ছিল হচ্ছে আমাদের কৌটিল্য, সে তার গুরু ছিল না। অশোকের গুরু ছিল যদি কে, সেটা হচ্ছে কিন্তু উপগুপ্ত, ঠিক আছে? উপগুপ্ত কিন্তু একটা হচ্ছে বৌদ্ধ ধর্মগুরু, ঠিক আছে? আচ্ছা, পরবর্তী প্রশ্ন 11 নম্বরে চলে যাই। মৌর্য বংশের শেষ সম্রাট কে ছিল? মৌর্য বংশের শেষ সম্রাট কে ছিল? আচ্ছা, একটু আগে তো বলে দিলাম, অশোক, বৃহদত্ত, দশরথ নাকি পুষ্যমিত্র? সেটা হচ্ছে বৃহদত্ত, ঠিক আছে? আচ্ছা, এই বৃহদত্তকে হত্যা করে হচ্ছে পুষ্যমিত্র শুঙ্গ, দিয়ে সে যে বংশ সিংহাসনে বসে সেটা হচ্ছে শুঙ্গ বংশ। সে কিন্তু শুঙ্গ বংশ প্রতিষ্ঠা করে, পুষ্যমিত্র শুঙ্গ বৃহদত্তকে হত্যা করেছিল, ঠিক আছে? আচ্ছা, পরবর্তী প্রশ্ন, রাজতরঙ্গিনী অনুসারে অশোকের আরাধ্যা দেবতাকে? রাজতরঙ্গিনী কার? রাজতরঙ্গিনী হচ্ছে আমাদের কলহনের, ঠিক আছে? সেই কলহনের রাজতরঙ্গিনী অনুসারে অশোকের আরাধ্যা দেব কে ছিল? অশোকের বুদ্ধ, শিব, বাসুদেব নাকি বিষ্ণু? সেটা ছিল কিন্তু হচ্ছে শিব। মানে প্রথমের দিকে রাজতরঙ্গ অনুসারে যেটা প্রথমের দিকে আলোচনা করেছে, সে কিন্তু শিবের উপাসক ছিল। পরবর্তীকালে কিন্তু সে বৌদ্ধ ধর্ম ধর্মান্তরিত হয়ে যায়, ঠিক আছে? অনেক সময় বলা হয়ে থাকে যে যে আগের প্রশ্ন যে উপগুপ্ত তার আমরা পড়লাম যে উপগুপ্ত তার মানে গুরু ছিল, সে নাকি তাকে বৌদ্ধ ধর্মে দীক্ষা দেন। আবার অনেক সময় বলা হয় যে তার ভাইপো নিগ্রোধা, সে নাকি তাকে বৌদ্ধ ধর্মে দীক্ষা দেন। এ নিয়ে কিন্তু মানে দুই রকম ভাবে বলা হয়, ঠিক আছে? তবে যেটা বলে মনে রাখো, উপগুপ্ত একটা আর নিগ্রোধ আছে তার ভাইপো, দুজনে কিন্তু তার বৌদ্ধ ধর্মের জন্য কিন্তু দুজনে খুব গুরুত্বপূর্ণ মানুষ আর কি, ঠিক আছে? আর প্রথমের দিকে যদি বলি তাহলে অশোক কিন্তু শিবের কিন্তু উপাসক ছিল, ঠিক আছে? চলো, পরবর্তী প্রশ্ন, অমিত্র ঘাত্র বা শত্রু হরণকারী নামে পরিচিত ছিল কে? অমিত্র ঘাত্র যদি বলি তাহলে পরিচিত ছিল বিন্দুসার, বিম্বিসার, অশোক নাকি কালাশোক? সেখানে কিন্তু সঠিক উত্তরটি হয়ে যাবে আমাদের বিন্দুসার, ঠিক আছে? বিন্দুসারকে আমরা অমিত্র ঘাত্র বা শত্রু হননকারী নামে পরিচিত ছিল। আচ্ছা, জৈন গ্রন্থে আর একটা নামও ছিল তার, সেটা হচ্ছে কিন্তু সিংহ সেনাও বলা হয়ে থাকো কিন্তু জৈন গ্রন্থ অনুযায়ী, ঠিক আছে? আচ্ছা, আর একটা জিনিস বলা হতো সেটা হচ্ছে মানে গ্রিকদের যে একটা ছিল আর কি, ঠিক আছে? গ্রিকরা যেটা বলতো সেটা হচ্ছে অমিত্র কাটাস বা যেটা অমিত্র কটাস বা এরকম যে একটা উচ্চারণটা হয়, ঠিক আছে? সেটাও কিন্তু বলা হতো এই আমাদের বিন্দুসারকে, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, মেগাস্থেনিস কার রাজত্বকালে ভারতে আসে? মেগাস্থেনিস ভারতে আসে অশোক, হর্ষবর্ধন, দ্বিতীয় চন্দ্রগুপ্ত নাকি হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য? সঠিক উত্তরটা হয়ে যাবে কিন্তু আমাদের চন্দ্রগুপ্ত মৌর্য। মেগাস্থেনিস কার আমলে ছিল? চন্দ্রগুপ্ত মৌর্য। আচ্ছা, এখানে যদি বলি যে কার দূত ছিল মেগাস্থেনিস, মেগাস্থেনিস দূত ছিল কিন্তু হচ্ছে সেলুকাসের, ঠিক আছে? সেলুকাসের দূত ছিল হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। আচ্ছা, এখানে যদি বলি এদের কারটা মানে কে এসেছিল, যদি বলি হর্ষবর্ধনের টাইমে কে এসেছিল? হর্ষবর্ধনের টাইমে এসেছিল কিন্তু হিউয়েন সাং, যদি পরবর্তীতে আলোচনা করব, কিন্তু তাও বলে দিই একবার। আর যদি চন্দ্রগুপ্ত টাইমে কে এসেছিল? এসেছিল হচ্ছে শাহিয়েন, তাই তো? ঠিক আছে, তো পরবর্তী প্রশ্ন, কোন শিলালিপিতে কলিঙ্গ যুদ্ধের বিবরণ রয়েছে? কলিঙ্গ যুদ্ধ সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শিলালিপি, সেই শিলালিপি কলিঙ্গ যুদ্ধের বিবরণ আছে। দশম, ত্রয়োদশ, একাদশ নাকি মাসকি? সেটা হচ্ছে ত্রয়োদশ বা 13 নম্বর হচ্ছে লিপিতে, যেটা ত্রয়োদশ লিপি, সেটাতে কলিঙ্গ যুদ্ধের বিবরণ করা আছে, ঠিক আছে? আচ্ছা, দশমটা অত গুরুত্বপূর্ণ না। একাদশের কথা যদি বলি, একাদশ যে শিলালিপি তাতে কিন্তু ধর্মনীতির কথা বলা রয়েছে, ঠিক আছে? ধর্মনীতি
কথা বলা আছে। আর এই মাস্কি শিলালিপিটা একটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, যে ধম্ম যে কথাটি, অশোকের ধম্ম আমরা কথাটা শুনতে পাই, সেই ধম্ম কথাটি কিন্তু প্রথম ব্যবহার করা হয় এই মাস্কি শিলালিপিতে। এবং মাস্কি শিলালিপিতে আরো একটা জিনিস হয়, সেটা হচ্ছে অশোকের পুরো নাম উল্লেখ করা আছে মাস্কি শিলালিপিতে। আর তার পুরো নামটা কি? পুরো নাম হচ্ছে অশোক হচ্ছে সরি বিন্দুসার, অশোক বিন্দুসার মৌর্য। এটা ছিল অশোকের পুরো নাম। এই নামটি কিন্তু মাস্কি শিলালিপিতে আছে এবং ধম্ম কথাটি প্রথম আলোচনা করা হয়েছিল এই তোমার হচ্ছে মাস্কি শিলালিপিতে। ঠিক আছে, 16 নম্বর প্রশ্ন চলে যাই। মেগাস্থিনিস ভারতীয় সমাজকে কয়টি ভাগে ভাগ করেছিল? 4, 5, 6, 7। ঠিক আছে, এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে 7। ঠিক আছে, মেগাস্থিনিস ভারতীয় সমাজকে যে প্রেক্ষাপটে ভাগ করেছিল সেটা হচ্ছে কিন্তু আহ, ভাগ যদি বলি সেটা কিন্তু করেছিল হচ্ছে অর্থনৈতিক যে পরিকাঠামো সেই অনুযায়ী। ঠিক আছে, এখন একটা মজার বিষয় আছে, ঠিক আছে, যে কৌটিল্য কিন্তু একটা তত্ত্ব দিয়েছিল। ঠিক আছে, সে তত্ত্বটার নাম হচ্ছে কিন্তু সপ্তাঙ্গ সপ্তাঙ্গ তত্ত্ব। ঠিক আছে, সেখানেও কিন্তু 7টি তত্ত্বের ব্যাপারে বলা হয়েছিল। সেটা হচ্ছে সপ্তাঙ্গ তত্ত্ব, যেটি বলেছিল হচ্ছে কৌটিল্য। ঠিক আছে, যেহেতু 7 অংশে তাই একটা কথাটা বললাম। ঠিক আছে, নাহলে অতটা গুরুত্বপূর্ণ নয়। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন যদি আমরা চলে যাই। 17 নম্বর প্রশ্ন, তাই তো? কোন মৌর্য সম্রাট দক্ষিণ ভারত জয় করেছিলেন? দক্ষিণ ভারত জয় করেছেন অশোক, বিন্দুসার, চন্দ্রগুপ্ত মৌর্য নাকি বৃহদত্ত? ঠিক আছে, সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য। ঠিক আছে, আচ্ছা, দক্ষিণ ভারতে যখন কথা বলা হচ্ছে, আর একটা কথা বলা যায় যে আহ, সাতবাহনের ব্যাপারে কিন্তু কোনো কথা অশোকের শিলালিপিতে বলা হয়নি বা দেখা যায়নি সাতবাহনের কোনো কথা। ঠিক আছে, জাস্ট মনে হলো তাই একবার বলে দিলাম। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন। চন্দ্রগুপ্ত মৌর্য কাকে পরাজিত করেছিল? কুরু, অম্বি, সেলুকাস নাকি আলেকজান্ডার? তো একটু আগে তো আলোচনা করেছিলাম। ঠিক আছে, যে গ্রিকদেরকে মানে বিতাড়িত করেছিলেন কে? চন্দ্রগুপ্ত মৌর্য। কাকে হারিয়ে? সেটা হচ্ছে সেলুকাসকে হারিয়ে। কততে করেছিল বলেছিলাম? 305, তাই তো? 305 খ্রিস্টপূর্বাব্দে করেছিল। আচ্ছা, এখানে এই যুদ্ধের পর কয়েকটা জিনিস হয়। ঠিক আছে, সেটা হচ্ছে যেমন কাবুল, কান্দাহার, আরো দুটি জায়গা ছিল, যেমন সেগুলো অতটা গুরুত্বপূর্ণ না হলেও লিখে দিই। হিরাট, আচ্ছা, আর একটা বলে যাচ্ছি, হ্যাঁ, মকরন। মকরন মকরন তো না, মকরান হবে। এই যে 4টি জায়গা, এই 4টি জায়গা কিন্তু সেলুকাস হারার পর চন্দ্রগুপ্ত মৌর্যকে আহ, মানে দিয়ে দিয়েছিল। ঠিক আছে, আর চন্দ্রগুপ্ত মৌর্য সেলুকাসকে কিন্তু 500টি মতো হাতি কিন্তু উপহার দিয়ে, মানে উপহার বলা ভুল, উপহারই বলা যেতে পারে, উপহার হিসেবে কিন্তু দিয়েছিল। ঠিক আছে, ঠিক আছে, এটা কিন্তু হচ্ছে আহ, সেলুকাস পেয়েছিল। ঠিক আছে, আর এটা কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য পেয়েছিল। ঠিক আছে, এই 4টি জায়গা। সম্মত চলে যাই। অশোকের লিপির পাঠোদ্ধার করেন কে? অশোকের লিপির পাঠোদ্ধার করেন কে? সেটা হচ্ছে আমাদের বার্জেস, আর এল মিত্র, জেমস প্রিন্সেপ নাকি ক্যানিং হোম? তাহলে কি অশোকের লিপির পাঠোদ্ধার করেন কে? সেটি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে আমাদের জেমস প্রিন্সেপ। ঠিক আছে, সালটা সঠিক মনে পড়ছে না এই মুহূর্তে, তবে ওই আহ, সঠিক বলতে পারছি না যখন, তো মনে আসছে না যখন বলছি না। ঠিক আছে, আচ্ছা, সঠিকটা কত সালে করেছিল সেটাকে কমেন্টে একবার জানিও তো। এই মুহূর্তে খেয়াল আসছে না, ভুলে গেলাম। 1967 না 1867 এরকম একটা কিছু একটা হবে। যাই হোক, এটা একটা কমেন্ট একবার জানিও। ঠিক আছে, সারনাথকে, 15 প্রশ্ন। সারনাথের অশোক স্তম্ভে নিম্নলিখিত কোনটি উপস্থিত ছিল না? অনুপস্থিত ছিল? ষাঁড়, হাতি, হরিণ, ঘোড়া। আমাদের এখানে কিন্তু যে অশোক স্তম্ভ ছিল, সেই অশোক স্তম্ভে কিন্তু আমাদের 4টি ছিল। ঠিক আছে, মানে হচ্ছে 4টি পশু কিন্তু ছিল, যেটা হচ্ছে ষাঁড়, হাতি, হরিণ, ঘোড়া। এখানে কিন্তু যেটি ছিল না সেটি হচ্ছে কিন্তু হরিণ। অশোক স্তম্ভে কিন্তু কোনো হরিণ ছিল না। ষাঁড় ছিল, যেটিকে মানে বৃষ বলা হতো, তারপরে হাতি ছিল, ঘোড়া ছিল, আর একটা যেটা ছিল সেটা হচ্ছে কিন্তু সিংহ। ঠিক আছে, এই 4টি কিন্তু আমাদের অশোক স্তম্ভে ছিল। ঠিক আছে, 21 নম্বর প্রশ্ন।
ভারতের জাতীয় পতাকার অশোক চক্রে কতগুলি স্পোক থাকে? ৮, ১২, ১৬, ২৪। এটা তো সবাই জানি, আমাদের ২৪টা স্পোক থাকে আমাদের অশোক চক্রে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন উপাদানে উল্লেখিত হয়েছে যে অশোক শ্রীনগর শহরটি পত্তন ঘটান? পত্তন মানে কিন্তু হচ্ছে স্থাপিত করেন। ঠিক আছে, স্থাপিত করেন। ঠিক আছে, মেগাস্তিনিসের ইন্ডিকা, কলহনের রাজতরঙ্গিনী, কৌটিল্যের অর্থশাস্ত্র নাকি বিশ্বনাথ দত্তের মুদ্রা রাক্ষস? অশোকের শ্রীনগর সম্পর্কে যে কথা বলা আছে সেটি হচ্ছে কলহন রাজতরঙ্গিনীতে। কলহনের রাজতরঙ্গিনীতে বলা আছে অশোক শ্রীনগর শহরটি স্থাপন করেন বা পত্তন ঘটান। আর একটি যেটা আমরা জানতে পারি কলহনের রাজতরঙ্গিনী থেকে, সেটি কিন্তু হচ্ছে অশোক, একটু আগে আলোচনা করেছি, অশোক শিবের উপাসক ছিলেন। এই জিনিসটা কিন্তু আমরা রাজতরঙ্গিনীতে জানতে পারি এবং তার সঙ্গে জানতে পারি যে অশোক শ্রীনগর শহরটির পত্তন ঘটান। এবং এখানে কিন্তু বলা আছে যে যে কাশ্মীর উপত্যকায় কিন্তু বৌদ্ধ ধর্ম যে প্রচার করেছিলেন সেটা কিন্তু অশোক এই বইতে আমরা জানতে পারি। ঠিক আছে, এই সময় প্রশ্ন যদি আমরা চলে যাই, অশোক কাকে বিহারের বারবারা পাহাড়ের লোমস গুহাটি দান করেছিলেন? ব্রাহ্মণদের, জৈন সন্ন্যাসীদের, আজীবক সম্প্রদায়ের সন্ন্যাসীদের নাকি শ্রীলঙ্কার বৌদ্ধ সন্ন্যাসীদের? এখানে সঠিক উত্তরটা হয়ে যাবে কিন্তু আজীবক সম্প্রদায়ের যে সন্ন্যাসী তাদেরকে তিনি বিহারের বারবারা পাহাড়ের লোমস গুহাটি কিন্তু দান করেছিলেন। ঠিক আছে, আচ্ছা 24 নম্বর প্রশ্ন চলে যাই, অশোকা অ্যান্ড দ্য ডিক্লাইন অফ দ্য মরিয়াস বইটির লেখক কে? বিএন ঝা, রমিলা থাপার, এম এল বেসাম নাকি আর এস শর্মা? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু রমিলা থাপার। ঠিক আছে, 25 নম্বর প্রশ্ন, অশোকের কান্দাহার লিপি লেখা হয়েছিল যে ভাষায়? গ্রিক, অ্যারামীয়, ব্রাহ্মী নাকি গ্রিক ও অ্যারামীয়? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু গ্রিক ও অ্যারামীয়। ঠিক আছে, কান্দাহার লিপি কিন্তু গ্রিক এবং অ্যারামীয় এই দুটি ভাষাতে কিন্তু লেখা হয়েছিল। আর একটা বলা হয়েছিল কান্দাহার লিপিতে, যে আরেকটা কথা বলা হয়েছিল সেটা হচ্ছে জেলে ও শিকারী তাদের শিকার করতে বারণ করা হয়েছিল। বারণ করা হয়েছিল। হাতে লেখা অতিরিক্ত খারাপ, কিছু করার নেই, একটু ম্যানেজ করতে হবে। ঠিক আছে, চলো, এটা হচ্ছে কান্দার লিপিতে বলা ছিল। ঠিক আছে, মানে বলা ছিল বলতে মোটামুটি একটা ইঙ্গিত দেওয়া ছিল এই ব্যাপার নিয়ে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন চলে যাই আমরা, গ্রিকরা কাকে স্যান্ড্রোকেটাস বলতো? বিম্বিসার, মহাপদ্নন্দ, অশোক নাকি চন্দ্রগুপ্ত মৌর্য? সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্যকে স্যান্ড্রোকেটাস বলা হতো। আর যেটা বললাম আমিত্রকেটাস বা আমিত্রকাটাস কাকে বলা হতো, সেটা কিন্তু বলা হতো কিন্তু হচ্ছে বিন্দুসারকে। ঠিক আছে, আচ্ছা পরবর্তী প্রশ্ন চলে যাই, অশোকের বেশিরভাগ শিলালিপিগুলো প্রাকৃত ভাষায় লিখিত ছিল, তার কারণ কি? এটি রাষ্ট্রীয় ভাষা ছিল, বেশিরভাগ মানুষের বোধগম্য ছিল, তথাগত বুদ্ধরা ব্যবহার করতো, সে সময় একমাত্র এই ভাষায় জানতো। ঠিক আছে, ঠিক আছে, সে সময় একমাত্র এই ভাষায় জানতো। সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু বেশিরভাগ মানুষের বোধগম্য ছিল কিন্তু এই প্রাকৃত ভাষা। তাই কিন্তু বেশিরভাগ শিলালিপিগুলো প্রাকৃত ভাষায় কিন্তু লেখা হয়েছে, লেখা ছিল। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, কোন শিলালিপিতে ধর্ম মহাপাত্রের কর্তব্য ও কার্যাবলী সম্পর্কে বর্ণনা করা আছে? তাহলে কি কোন শিলালিপিতে ধর্ম মহাপাত্র যারা আছে তাদের কর্তব্য কার্যাবলী সম্পর্কে আলোচনা করা আছে? চতুর্থ, পঞ্চম, দশম নাকি দ্বাদশ? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু পঞ্চম। পঞ্চম শিলালিপিতে বলা আছে যে মহাপাত্রের কর্তব্য কার্যাবলী। ঠিক আছে, এর মধ্যে থেকে আরো একটি গুরুত্বপূর্ণ আছে, সেটা হচ্ছে দ্বাদশ। দ্বাদশ যেটা বা 12 নম্বর, সেটাকে সেখানে বলা আছে কি যে সকল ধর্মের প্রতি সহনশীলতা। এটা বলা আছে দ্বাদশ নম্বর। ঠিক আছে, হ্যাঁ, পঞ্চমে আছে ধর্ম মহাপাত্রের কর্তব্য কার্যাবলী। পরবর্তী নম্বর প্রশ্ন, নিচের কে ভদ্রবাহুর শিষ্য ছিলেন? অশোক, বিন্দুসার, বৃহদত্ত, চন্দ্রগুপ্ত মৌর্য? আচ্ছা, ভদ্রবাহু এই মানুষটিকে মানে মনে পড়ছে কি, এই মানুষটা কি লিখেছিল? কল্পসূত্র। সেটি কি ছিল? সেটি ছিল হচ্ছে জৈনদের আদি শাস্ত্র, তাই তো? জৈনদের আদি শাস্ত্র কল্পসূত্র লিখেছিল কে? সেটা হচ্ছে ভদ্রবাহু। এই ভদ্রবাহুর শিষ্য কে ছিল? তাহলে বুঝতে পারছো যে
যে ছিল সে কিন্তু জৈন ধর্মের ছিল, ঠিক আছে। অশোক, বিন্দুসার, বৃহদত্ত নাকি চন্দ্রগুপ্ত মৌর্য? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য, ঠিক আছে। এখানে কিছু একটা মানে বলার আছে, ঠিক আছে, সেটা হচ্ছে যে আহ, এই চন্দ্রগুপ্ত মৌর্য ভদ্রবাহুকে নিয়ে, ঠিক আছে, আমাদের দক্ষিণে কিন্তু ধর্ম প্রচার করতে গিয়েছিল, ঠিক আছে। এবং শ্রাবণ বেল গোলা যেটা আছে জায়গাটা, ঠিক আছে, সেই জায়গাতে কিন্তু আমাদের কি বলছে ওটাকে আহ এই জায়গাতে কিন্তু সে অনশন করে মারা যান, ধর্মপ্রচারে গিয়েছিল এবং এখানে কিন্তু অনশন করে মারা যান, ঠিক আছে। তাহলে ভদ্রবাহুর শিষ্য ছিল হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। সে জৈন ধর্ম মানতো বা জৈন ধর্ম মেনে চলতো এবং সে ধর্ম প্রচারও গিয়েছিল দক্ষিণ ভদ্রবাহুর সঙ্গে, এবং সেখানে সাবন বেলগোলা নামক যে জায়গা, সেখানে গিয়ে এটা কিন্তু সে মাইসোর বা মহীশূর বা কর্ণাটক যেটা বলবে সেখানকার এই জায়গাটা, ঠিক আছে, সেখানে কিন্তু অনশন করে মারা যান, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, অশোকের প্রধানমন্ত্রী কে ছিলেন? অশোকের প্রধানমন্ত্রী কে ছিলেন? কৌটিল্য, তিস্র, বাসুসকার নাকি রাধা গুপ্ত? ঠিক আছে, এখানে কিন্তু সঠিক উত্তরটি আমাদের হয়ে যাবে রাধা গুপ্ত। আচ্ছা, এখানে যদি আর একটা মানে কথা বলা আছে, ঠিক আছে, আহ, যখন বিন্দুসার, ঠিক আছে, বিন্দুসার কিন্তু তার যে ছেলে সুসীমা, ঠিক আছে, যদি বলি বিন্দুসার তার ছেলে হচ্ছিল সুসীমা, তাকে কিন্তু সিংহাসনে বসাতে চেয়েছিল, ঠিক আছে, কিন্তু যারা মন্ত্রীবর্গ ছিল, ঠিক আছে, তারা কিন্তু চেয়েছিল অশোককে সিংহাসনে বসাতে, এবং তাদের মধ্যে থেকে এই রাধাগুপ্ত তার সহায়তায় অশোক কিন্তু সিংহাসনে বসেন, ঠিক আছে, 269 খ্রিস্টপূর্বাব্দে, ঠিক আছে। আর ঠিক আছে, এটা হলো এই ঘটনা, রাধাগুপ্তের ঘটনা, ঠিক আছে। এই রাধাগুপ্তই কিন্তু অশোককে সিংহাসনে বসতে সাহায্য করেন বা তিনি বসেন এক বলা যেতে পারে, ঠিক আছে। আচ্ছা, এখানে যদি বলি যে বাকি লোকগুলোর কথা বলি, যে বাসুসকার, এটা আগের দিনের ক্লাসে আলোচনা করেছিলাম একবার, এটা ছিল কিন্তু অজাত শত্রুর মন্ত্রী, ঠিক আছে। তিস্যর ব্যাপারে সেভাবে বলা যায় না, তবে তিস্য অনেক সময় বলা হয় যে অশোকের কাজিন ছিল, বলা হয় অনেক জায়গায় দেখেছি কাজিন ছিল তিস্য। আর কৌটিল্য যদি কথা বলি, কৌটিল্য কিন্তু ছিল হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যর আমলের সভাপতি বা মন্ত্রী বলা যেতে পারে, কিছু সময় তো বিন্দুসারের টাইমেও ছিল, ঠিক আছে। আর যদি লিখতে বলো তাহলে লিখে দিচ্ছি চন্দ্রগুপ্ত মৌর্য, আর কিছুটা তো বিন্দুসারকেও সাহায্য করেছিলেন, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন 31 নম্বর, তাই তো। বিন্দুসারের সময় তক্ষশিলার বিদ্রোহ দমন করেছিলেন কে? তক্ষশিলায় কিন্তু বিন্দুসারের টাইমে একটা বিদ্রোহ হয়েছিল, সেই বিদ্রোহ দমন করেছিলেন কে? দশরথ, তিস্য, বীরসেন নাকি অশোক? সেই সময় যে যুদ্ধ, সেই বিদ্রোহ দমন করেছিল কিন্তু যুবরাজ অশোক, ঠিক আছে। এই অশোকের যদি অশোক করেছিল, কিন্তু এই যে তক্ষশিলার বিদ্রোহ, এই বিদ্রোহটা কাদের ছিল সেটা যদি বলি, সেটা ছিল কিন্তু হচ্ছে ব্রাহ্মণদের বিদ্রোহ, ঠিক আছে, ব্রাহ্মণদের বিদ্রোহ ছিল এটা। আহ, বানান ভুল করেছি, ব্রাহ্মণ কি করা হয়েছে, ঠিক আছে, ব্রাহ্মণদের বিদ্রোহ ছিল হচ্ছে তক্ষশিলার বিদ্রোহটি, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, মৌর্য রাজবংশের পতন বা অবসান ঘটান কে? হর্ষবর্ধন, কনিষ্ক, পুষ্যমিত্র নাকি শুঙ্গ? আচ্ছা, এখানে এটা চলে এসেছে এখানে। আচ্ছা, ঠিক আছে, মৌর্য বংশের যে পতন ঘটান সে ছিল হচ্ছে আমাদের পুষ্যমিত্র শুঙ্গ, ঠিক আছে। কিছুদিন কয়েকটা প্রশ্ন আগেও কিন্তু এর ব্যাপারে আলোচনা করেছি, ঠিক আছে, যে বৃহদত্ত হত্যা করে পুষ্যমিত্র শুঙ্গ সিংহাসনে বসেন এবং যে বংশটি তৈরি করে, এই বংশ সিংহাসন চালু করেন, এটা যে শুঙ্গ বংশ। তো ঠিক আছে, এখানে আমাদের আজকে ক্লাস শেষ হলো। 32টার মধ্যে কে কত পেলে কমেন্টে জানাও, ঠিক আছে, জেনুইনলি জানাবে, নিজেদের মানে সঠিকটা জানাবে, ভুলভাল জানিয়ে তো লাভ নেই, নিজেকে ফাঁকি দিয়ে লাভ নেই। তো চলো, আজকে এখানে আমরা ক্লাস শেষ করছি। নেক্সট ক্লাস আমরা করব হয়তো বা আহ, পরবর্তী যে বৈদেশিক আক্রমণগুলো ছিল, বৈদেশিক আক্রমণ, আহ, বৈদেশিক আক্রমণ বা আমাদের যে পরবর্তী যে সমস্ত সাম্রাজ্য বংশগুলো ছিল, শুঙ্গ ছিল, বা বিশেষ করে পরবর্তী মৌর্য যুগ বা পোস্ট মৌর্য যুগের যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে পরবর্তী ক্লাস আছে। সেই ক্লাসটা হবে আমাদের কিন্তু ক্লাস নম্বর 8, ঠিক আছে, 8 নম্বর ক্লাস হবে কিন্তু, ঠিক আছে। তো আর আমাদের এই সিরিজটা কেমন লাগছে তোমরা আমাদেরকে সেটা কমেন্টে জানাতে পারো। আর ক্লাসটা আমরা এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আর হচ্ছে পড়াশোনাটা চালিয়ে যাও, ঠিক আছে। তো চলো, এখানে আমরা ক্লাস শেষ করছি। বাই।